বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য ভূগোলের 3 মার্কের প্রশ্ন। তো আলোচনাটা এতটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আর কিছুদিন পরে রয়েছে পরীক্ষা। তো এই মুহূর্তে আমি আলোচনাটা তোমাদের জন্য একটু অন্যরকমভাবে করব। বিশেষত যারা সারা বছর পড়াশোনা করে এসছো তাদের জন্য বলবো যে 3 মার্কের যে 4টে প্রশ্ন রয়েছে, এই 4টে প্রশ্ন কিভাবে আসবে এবং কোথা থেকে কি কমন পাবে। এবং যারা সারা বছর পড়নি, হাতে অল্প কিছুক্ষণ সময় রয়েছে, একদম অল্প কিছুক্ষণ বলছি আমি, তো তারা এই মুহূর্তে প্রশ্নটা কিভাবে পড়বে সেটা নিয়েও কিন্তু বলবো। অর্থাৎ 3 মার্কের সাজেশন আমি ঠিক দিচ্ছি, কিন্তু সাজেশনটা একটু চালাকির সঙ্গে। কিভাবে? সম্পূর্ণ ব্যাখ্যাটা দেখো, নিজেরাই বুঝতে পারবে। আর অবশ্যই কি কি প্রশ্ন পড়তে হবে সেটাও তোমাদের শেয়ার করব। আর 5 মার্কের কোশ্চেন যেমন আমরা বলেছিলাম, একদম দাগে দাগ নম্বর দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই দাগে এই প্রশ্ন, এই দাগে এই প্রশ্ন, এইভাবে আসবে। মাত্র দুটো 4টে প্রশ্ন বলেছি 5 মার্কে। পরীক্ষায় লিখতে হবে কটা? 4টেই লিখতে হবে। 8টা প্রশ্ন আসবে, আমি 4টে বলেছি যে এই 4টের মধ্যেই আসবে। আঞ্চলিকে 4টে আর প্রাকৃতিকের 4টে, অর্থাৎ 4টে প্রশ্ন তার মধ্যেই কমন। এর থেকে আর কি হতে পারে? আর ভূগোলে তো আমি 4টেও বলিনি। প্রাকৃতিক ভূগোলে বলেছি 2টো প্রশ্ন 5 মার্কের জন্য, আর আঞ্চলিক ভূগোলেও বলেছি তাই 3টে প্রশ্ন বলেছি। তো তার মধ্যে দিয়ে তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা আসবো 3 মার্কের প্রশ্ন। দেখো, 5 মার্কের প্রশ্নটা যেমন খুব কম প্রশ্ন দিয়েছি এবং কমন তোমরা নিশ্চিত পাবে, 3 মার্কে কিন্তু অতটা কম দেওয়া সম্ভব নয়। কারণ 3 মার্কের যে পরিস্থিতি সেটাই ব্যাখ্যা করি। দেখো, আমাদের কটা চ্যাপ্টার রয়েছে? বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, ভারত এবং ভূবৈচিত্র্য ম্যাপ, আর একটা হচ্ছে উপগ্রহ চিত্র। তো স্বাভাবিকভাবে যে 4 মার্কের কোশ্চেন আমাদের আসে, আমাদের 3 মার্কের প্রশ্ন আমাদের আসে, আমাদের 4টে প্রশ্ন লিখতে হয়, তাই তো? তো কোথার থেকে আসবে? দেখো, এই যে প্রথম 3টে চ্যাপ্টার, বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টার থেকে আমাদের একটা প্রশ্ন। বজ্র ব্যবস্থাপনা থেকে আমাদের একটা প্রশ্ন, ভারত থেকে আমাদের একটা প্রশ্ন, আর ভূবৈচিত্র্য সূচক ম্যাপ ও উপগ্রহ চিত্র এখান থেকে একটা প্রশ্ন। এই মোট কটা প্রশ্ন হলো? 4টে প্রশ্ন। 1 2 3 4। এই 4টে প্রশ্ন আমার পরীক্ষাতে আসবে। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, প্রত্যেক প্রশ্নে অর থাকবে, অর্থাৎ এখানে 2টো প্রশ্ন থাকবে, এই 2টো পার্টের মধ্যে আমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও তাই 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও তাই 2টো প্রশ্ন থাকবে, একটা উত্তর লিখতে হবে। এখানেও তাই 2টো প্রশ্ন আসবে, একটা উত্তর লিখতে হবে। কথাটা ভালোভাবে বুঝতে পারলে তোমরা? এবার প্রথম কথা, বজ্র ব্যবস্থাপনা থেকে মাত্র তোমাদের জন্য 5 থেকে 6টি প্রশ্ন দিয়েছি, তার ভেতরেই তোমরা হুবহু কমন পাবে। ভূবৈচিত্র্য সূচক ম্যাপ এবং উপগ্রহ চিত্র, এটা হচ্ছে সব থেকে 3 মার্কের সহজতম কোশ্চেন, যেটা সব থেকে কম পরিমাণ পড়ে কমন পাওয়া যায়। কেন? কারণ এখান থেকে যে 2টো প্রশ্ন আসে, একটা ভূবৈচিত্র্য সূচক ম্যাপ আর একটা হলো উপগ্রহ চিত্র। তো এখান থেকে আমার 2-3টে প্রশ্ন রয়েছে, এখান থেকেও তাই 2-3টে সংজ্ঞামূলক প্রশ্ন। পড়লেই কিন্তু আমরা এখান থেকেও একটা কমন পেয়ে যাচ্ছি খুব শান্তিপূর্ণভাবে। এইবার আমাকে বেশি পড়া, মানে এই পড়াটা পড়তে আমার টাইম লাগবে। সব মিলে যে আজ পর্যন্ত বই টাচ করনি তারও 40 মিনিটের মধ্যে এই 5টা হয়ে যাবে। এখানে তো আরও কম, 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, এটুকু বলতে পারি। মানে এই 2টো প্রশ্ন পড়াটা খুবই সহজ ব্যাপার এবং খুব তাড়াতাড়ি পড়া সম্ভব, কারণ এখান থেকে আমি যে কোনো একটা পার্ট পড়বো, আর এখান থেকে তো 3-4টে প্রশ্ন। এবার যেটা আমার খাটনির কাজ, সেটা হচ্ছে এই যে ভারতের প্রশ্ন, আর এদিকে এই 3খানা চ্যাপ্টারের প্রশ্ন। আর ভারত তো একটা চ্যাপ্টার নয়, ভারত হিসাব মতো ভারতের 10টা অংশ মিলে একটা চ্যাপ্টার, তার মধ্যে আবার প্রাকৃতিক, তার মধ্যে আবার আঞ্চলিক। তো এই প্রশ্নগুলো সাজেশন করতে গিয়েই কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আমাকে দিতে হয়েছে। তার কারণ একটাই, কারণ এখানে এতটাই প্রশ্ন এবং এতই ইম্পর্টেন্ট কোশ্চেন, যার ভেতর থেকে কোশ্চেন বেসে যে আমি বলবো যে এই 3টে প্রশ্ন পড়লে তুমি একটা কমন পাবে, সেটা বলা আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। অনেকেই বলতে পারবেন, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। এখানে প্রশ্ন তুলনামূলক অনেকগুলোই প্রশ্ন রয়েছে প্রত্যেকটা পার্টে। এখান থেকেও কিছু প্রশ্ন, এখান থেকেও কিছু প্রশ্ন, এখান থেকেও কিছু প্রশ্ন, এরকমভাবে প্রশ্নগুলোকে তোমাদের সামনে সাজিয়েছি। তবে যে প্রশ্ন তোমাদের সামনে সাজিয়েছি, এই প্রশ্নের বাইরে প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবা না, এটুকু নিশ্চিত থাকতে পারো। তো যাই হোক, আজ এই মুহূর্তের আলোচনা তোমাদের সামনে সম্পূর্ণরূপে ক্লিয়ার করলাম যে আমার কোথা থেকে কি আসবে। এবার যেটা বলছিলাম, যারা বেটার স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, ফুল মার্কস ক্যারি করতে চাইছো, তাদের আমি বলবো যে প্রশ্নগুলো দিচ্ছি কোনো জায়গায় কোনো বাদ রাখবে না। যারা একটু দুর্বল প্রকৃতির, তাদের আমি বলবো বজ্র ব্যবস্থাপনার প্রশ্নগুলো পড়বে, ভূবৈচিত্র্য সূচক অথবা উপগ্রহ চিত্র যে কোনো একটা পার্টের প্রশ্ন পড়বে,
প্রাকৃতিক অথবা আঞ্চলিক যে কোনো একটা পার্টের প্রশ্ন পড়বে, তাহলেও কিন্তু তোমরা এখান থেকে একটা কোশ্চেন কমন, অর্থাৎ এই তিনটে প্রশ্ন তুমি এখানে নিশ্চিন্তে থাকো যে এই তিনটে প্রশ্ন আমি কমন পাবো। আর এই প্রশ্ন পড়তে গেলে বাবুসোনা তোমাদের অনেকগুলোই পড়তে হবে। এখানে যদি তুমি মনে করো যে স্যার এখানে এই তিনটে চ্যাপ্টারে আমাকে সব মিলে 15টা কোশ্চেন হবে না, আর এই তিনটে মিলে প্রায় 20 থেকে 25টা কোশ্চেন হবে, কিন্তু বলে রাখলাম এখানে 25টা কোশ্চেন পড়ে তুমি একটা কমন পাবে, এখানে 15টা কোশ্চেন পড়ে তুমি 3টে কমন পাবে। একদম থিওরিটিক্যাল বোঝাচ্ছি, যার জন্য যারা দুর্বল তাদের এত প্রেশার নেওয়ার দরকার নেই। এই 3 মার্ক যেদিকে যাবে যাক, এইটুকু আগে জোগাড় করার চেষ্টা করো, এটা হলো আমার ফার্স্ট টিপস। আর যারা ভালো তাদের জন্য তো বলবো কোনো কথা হবে না, আমার একদম 12-র মধ্যে 12ই চাই, এবং আমার অনেক ছাত্রছাত্রী এর আগে পরেও পেয়েছে, এবারও পাবে, এটা আমার বিশ্বাস। কারণ আগের বার ভূগোলে 100-তে 100 কত ছেলে মেয়ে যে পেয়েছে আমি ভাবতে পারিনি, অসংখ্য অসংখ্য ছেলে মেয়ে, এবং এবারও অসংখ্য ছেলে মেয়ে পাবে। তো এটুকু তোমাদের বলে রাখলাম। তো এখন আমরা যাব একদম পার্টলি 3 মার্কের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখে নিতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বেশিরভাগ কোশ্চেনই তোমাদের রেডি করা আছে। যদি কারো কোনো কোশ্চেন রেডি করা না থাকে, টুক করে 1-2 বার একটু দেখে নাও, রেডি হয়ে যাবে। কঠিন কিছু নেই, খুবই সহজ। চলো তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বলে রাখি, ইতিপূর্বে তোমাদের লাস্ট মিনিট সাজেশন কিন্তু প্রত্যেক সাবজেক্টে তোমাদের জন্য তুলে ধরেছি। যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেল ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে লাস্ট মিনিট সাজেশন বলে একটা ফোল্ডার করা রয়েছে, তার মধ্যে সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও, অনেক অনেক উপকার পাবে। এবার চলো আমরা দেখে নিই মূল যে আমাদের সাজেশন, সেই মূল সাজেশনটি। ওকে, আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, তাহলে আজকে একটু অন্যরকমভাবে সাজেশন দেওয়া শুরু করি। একদম লাস্ট যে পার্টটা আমি তোমাদের বলছি, প্রথম হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এই জায়গাটুকু থেকে দুটো প্রশ্ন আসবে। প্রথম কথা হলো তাই কি ভূবৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব বা ব্যবহার, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজগুলো কী কী বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলো কী কী, উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কী কী, এবং জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী। দেখো, এইটুকু প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে পড়ো, কারণ এই কটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমার একটা 3 মার্কের প্রশ্ন নিশ্চিত রয়েছে। একটা না, মানে দুটো প্রশ্ন রয়েছে, তোমাকে একটা লিখতে হবে। বুঝতে পারছো? একদম কম প্রশ্ন, এর থেকে কম প্রশ্ন আর সম্ভব নয়, এবং এর থেকে সহজ চ্যাপ্টারও তুমি 3 মার্কের জন্য পাবে না। তো আমার 4 মার্কের যে 4টে প্রশ্ন লিখতে হবে, 3 মার্কের যে 4টে প্রশ্ন লিখতে হবে, তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আমি এখান থেকে ইজিলি কমন পাচ্ছি। অতএব এই প্রশ্ন একদম হাতের মধ্যেই আমাকে রেডি রাখতে হবে। সেকেন্ড পার্ট যেটা আমরা পড়বো সেটা আগে বলি, তারপরে আমি কঠিনটা বলছি। সেকেন্ড পার্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। একদম যেভাবে বোঝালাম ঠিক সেভাবেই দিচ্ছি। এই পার্ট থেকে, অর্থাৎ এই কটা প্রশ্নের মধ্যে আমি ঠিক একইভাবে দুটো প্রশ্ন পাবো, একটা প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে। তাহলে বজ্র ব্যবস্থাপনার থেকে কি প্রশ্ন রয়েছে একবার একটু দেখে নিই। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। পার্থক্য কী কী, তরল বজ্র ও কঠিন বজ্রের পার্থক্য, বিষাক্ত বজ্র ও বিষহীন বজ্রের পার্থক্য, জৈবভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য। তারপর হচ্ছে কঠিন, তরল ও গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি, এবং এই পদ্ধতির মধ্যে কিন্তু বজ্র পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার নাম উল্লেখ করেও কিন্তু দিতে পারে। নেক্সট, পরিবেশের ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী, বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R'ের ভূমিকা কী। একটাও কিন্তু তাই, ঠিক একদম যা বলছি যে সব থেকে অল্প পরিমাণ প্রশ্ন কিন্তু এখানেও একটা রয়েছে, অর্থাৎ এর মধ্যেও কিন্তু আমাদের দুটো প্রশ্ন রয়েছে, একটা প্রশ্ন কিন্তু আমরা কমন পাবো। তোমাদের আর একটা কথা বলে রাখি আলোচনার মধ্যে, যে প্রশ্নগুলোতে দেখো স্টার দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলোতে দেখো কিছু কিছু প্রশ্ন স্টার দেওয়া রয়েছে, যেমন স্ক্রাবার, জৈব অভঙ্গুর বজ্র, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একদম দেখো খুব সামান্য, এর আগেও যেটা দেখালাম আর একবার একটু দেখিয়ে নিয়ে আসি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে দেখো, এখানে আমি দেখো 2-1টা প্রশ্ন স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। যে প্রথমটা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, উপগ্রহ চিত্রের পার্থক্য, উপগ্রহ চিত্রের গুরুত্ব, তারপরে এখানে সবকটাতেই স্টার দেওয়া রয়েছে। ভূবৈচিত্র্য মানচিত্রের সিরিজগুলো কী কী, উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কী কী, আর জিওস্টেশনারি উপগ্রহ, সানক্রোনাস উপগ্রহের পার্থক্য, এইগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, চলো এবার পরের পার্টে যাই। তাহলে আমরা দুটো পার্ট সম্পর্কে আলোচনা করলাম। বজ্র ব্যবস্থাপনা থেকে কি কটা প্রশ্ন রয়েছে, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আমরা কমন পেলাম। তাহলে আমাদের দুটো প্রশ্ন হয়ে গেল, রইল বাকি 2, অর্থাৎ আর দুটো প্রশ্ন। আর দুটো প্রশ্নের মধ্যে একটা আসবে ভারত থেকে, আর একটা আসবে আমাদের প্রথম 3টে চ্যাপ্টার, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। তো দেখো, এই যে ভারতের দুটো অংশ আছে, প্রথম অংশে কি রয়েছে, প্রথম অংশে রয়েছে প্রাকৃতিক ভূগোল, আর দ্বিতীয় অংশে কি রয়েছে, দ্বিতীয় অংশে রয়েছে আমাদের আঞ্চলিক ভূগোল। কি তাই তো? আমার প্রাকৃতিক ভূগোল থেকে একটা প্রশ্ন আসবে, আমার আঞ্চলিক ভূগোল থেকে একটা প্রশ্ন আসবে।
আমি বারবার বলছি, যারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পড়ে পারোনি তারা যে কোনো একটা সেটের হয়তো প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন ভালো করে পড়ো, নয়তো আঞ্চলিক ভূগোলের প্রশ্ন ভালো করে পড়ো, যে কোনো একটা পার্ট খুব ভালো করে পড়ো। আমি দুটো পার্টের প্রশ্নই তোমাদের বলে দিচ্ছি। প্রাকৃতিক ভূগোলে কী কী প্রশ্ন? তরাই ও ভাবর বলতে কী বোঝো? দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে লেখো। কয়াল কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। পার্থক্য লেখো পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়। ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব কী? দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্কে আলোচনা করো। গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে লেখো। উত্তর বাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন? নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? ভারতে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলো কী কী? মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কী কী? বনবিনাশের কারণ কী? এবং সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী? আর আঞ্চলিক থেকে কী কী প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। জায়িদ শস্য কী? বৈশিষ্ট্য লেখো। ধান, পাট, গম, ইক্ষু বা প্রত্যেকটা দুটো করে সমস্যা জেনে রাখবে। উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন? উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন? ভারতীয় কৃষির সমস্যার সমাধান কী? কাকে কেন ভারতে রূঢ় বলা হয়? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীভাগ করো। পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কী? তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কী? তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ কী? দক্ষিণ ভারতে কফি চাষ বিখ্যাত কেন? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন? এই 15টা প্রশ্ন, অথবা উপরের দিকে এই 18টা প্রশ্ন, সব শর্ট টাইপেরই প্রশ্ন, খুব বেশি বড় প্রশ্ন নয়। এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এবার আসবো আমাদের আর একটা প্রশ্ন। তাহলে আমি কিন্তু পর পর প্রশ্নগুলো বলে যাচ্ছি। প্রথম প্রশ্নে আমরা কি বললাম? উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র মানচিত্রের প্রশ্নগুলো বললাম। দ্বিতীয় সেটে আমরা যেটা বললাম সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা থেকে কী কী প্রশ্ন বললাম। তৃতীয় সেটে আমরা 3 নম্বর প্রশ্ন আমরা ভারত থেকে বললাম। এবার আমাদের লাস্ট, অর্থাৎ আমাদের প্রথম যে প্রশ্নটা আসবে, আমি প্রথমেই বলেছিলাম 3টে চ্যাপ্টার থেকে আমাদের একটা প্রশ্ন, অর্থাৎ আমাদের 3টে চ্যাপ্টার মিলিয়ে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। এটার জন্য আমাদের একদম প্রচুর খাটনি এবং প্রচুর পড়তে হয়, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমাদের তো পড়তেই হবে। তো আমাদের 3টে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া তয়ের দ্বারা সৃষ্ট মেরুপ, দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল এবং তৃতীয় চ্যাপ্টার রয়েছে বাড়িমণ্ডল। তো স্বাভাবিকভাবে 3টে চ্যাপ্টার থেকে যদি বাড়িমণ্ডল থেকে প্রশ্ন আসে তাহলে তো একদম খুবই মজা, কারণ অল্প পরিমাণ পড়েই আমরা কমন পেয়ে যাবো বাড়িমণ্ডল থেকে। আর যে দুটো চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া তয়ের দ্বারা সৃষ্ট মেরুপ, এখান থেকে কী কী প্রশ্ন রয়েছে একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, আণবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য কী? নদী ও বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন কার্য করে? অশ্বগ্রাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়? জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন? বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী? সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? পললশঙ্কু ও বদ্বীপের পার্থক্য কী? ইউ-আকৃতির উপত্যকা এবং ভি-আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কী? মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য কী? নেক্সট, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী? মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন? পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলো কী কী? সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি? এবার আসি বায়ুমণ্ডল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? আয়নোস্ফিয়ার মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন? ওজোন গ্যাসের গুরুত্ব কী? উল্কাপিণ্ড পুড়ে যায় কেন? স্ট্রাটোস্ফিয়ারে বিমান চলাচল করে কেন? ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী? আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কী? ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়? ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়? আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কী? মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টি পদ্ধতি কী কী? পৃথিবীর তাপের সমতা কিভাবে বজায় থাকে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী? আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী? ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য কী? উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক? ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন? নিরক্ষীয় অঞ্চলে ফোরোকোলাক রেইন হয় কেন? পর্বতের কোন ঢালে বৃষ্টির অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং কেন? এবার আসি বায়ুমণ্ডল থেকে প্রশ্ন। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? নিউফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের একটি পার্থক্য লেখো। একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন? পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি? জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব কেমন? পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন? ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? এই হলো আমাদের ওভারঅল প্রশ্ন। তবে যে চালাকিটা বললাম, যে সিস্টেমটা বললাম, সেটুকু একটু মেনটেন করে চলবে। যারা ভালো, যারা সারা বছর পড়েছো তাদের দেখবে বেশিরভাগ প্রশ্নই পড়া আছে। যদি কোনো কোশ্চেন না জানা থাকে অবশ্যই তাড়াতাড়ি করে জেনে নেবে। আর স্টার মার্ক দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটাও তোমাদের বলে রেখেছি। আর পরপর প্রত্যেকটা চ্যাপ্টার তুলে ধরলাম, আর যে সিস্টেমে বুঝিয়েছি সেই সিস্টেমে পড়ো, অনেকটাই ইজি হয়ে যাবে সমগ্র পড়াশোনাটা। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, অন্যান্য সাজেশনগুলোও দেখে নিও। তো ধন্যবাদ।